মাইলস্টোন কলেজের পক্ষ হতে অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম। আমি বিজন গোলদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো আজ আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আজ আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ অধ্যায় হচ্ছে 1 নম্বর তাপ গতিবিদ্যা। এই তাপ গতিবিদ্যায় কিছু কাজের রাশিমালা আছে বা আলোচনা আছে। বিষয়টি হচ্ছে সমচাপ প্রক্রিয়ায়, সমোষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সমীকরণ বা রাশিমালা আমি তোমাদেরকে আজ দেখাবো। প্রথমে সমচাপ প্রক্রিয়ায় কাজ। সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের কোনো চাপের পরিবর্তন হবে না, চাপ ধ্রুব বা স্থির বা অপরিবর্তিত থাকবে। তার জন্য আমরা কি করলাম, দেখো, পিস্টনযুক্ত একটি সিলিন্ডার আমরা কল্পনা করলাম। এই পিস্টন এবং সিলিন্ডারের দেয়ালগুলো সবই তাপকুপরিবাহী দ্বারা তৈরি এবং এর ভিতরে কিছু গ্যাস নিয়েছি। সিলিন্ডারটির আদি যে আয়তন তোমরা দেখতে পাচ্ছ WXYZ, যার আয়তনকে আমি V1 বলেছি। আর এই সিলিন্ডারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যদি আমি এভাবে চিন্তা করি, দেখো এটা একটা সিলিন্ডার আর এটাকে যদি আমি পিস্টন ভাবি, তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি বলছি A। এখন এই পিস্টনের ভিতরে যে গ্যাস আমরা নিলাম, কিছু গ্যাস নিয়েছি আমরা, সেই গ্যাসের একটা চাপ প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে। তো এই পিস্টনটি কিন্তু অনায়াসে ওঠানামা করতে পারে, বাধাহীনভাবে ওঠানামা করতে পারে। ফলে এই গ্যাস যখন এই পিস্টনের উপর একটি বল প্রয়োগ করবে, সে বলের পরিমাণ আমি বলছি F। বল প্রয়োগের ফলে পিস্টনটি কিছুটা উপরে উঠবে, অর্থাৎ নতুন করে এর আয়তন ধারণ করবে WX'Y'Z। অর্থাৎ পিস্টনটি XY পজিশন থেকে বা অবস্থান হতে X'Y' অবস্থানে পৌঁছাবে। তাহলে এক্ষেত্রে তার সরণ ঘটল dx। সরণটিকে আমি অতি ক্ষুদ্র সরণ বিবেচনায় নিয়েছি। আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর সরণ ঘটলে তাকে সেখানে কাজ হয়। তার মানে এখানে গ্যাস কর্তৃক পিস্টনের উপর বল প্রয়োগের ফলে যেহেতু পিস্টনের সরণ ঘটেছে, অতএব এখানে কিছু কাজ হয়েছে। তো আমাদেরকে স্মরণে রাখতে হবে যে এখানে চাপ কিন্তু আমরা স্থির রাখব। তো সেক্ষেত্রে দেখি প্রযুক্ত বল হচ্ছে F, সরণ হচ্ছে হলো আমার dx। তাহলে কাজ কত? যেহেতু সরণ অতি ক্ষুদ্র, অতএব কৃত কাজ dW সমান বল ইন্টু সরণ। বল হচ্ছে প্রযুক্ত বল F, সরণ dx। আমরা জানি চাপ P সমান F/A। তাহলে এখান থেকে F সমান আমরা লিখতে পারি PA। F এর পরিবর্তে আমরা PA লিখলাম। এখন তোমরা একটু খেয়াল করো, এই P ইন্টু A dx এর A ইন্টু dx এ কী লেখা যায়? এ হচ্ছে, আমরা আগেই বলেছি, পিস্টনের ক্ষেত্রফল। তাহলে পিস্টনের ক্ষেত্রফলের সাথে আরেকটা মাত্রা dx গুণ হলো। তো ক্ষেত্রফলের মধ্যে মাত্রা আছে দুটি, আর আরেকটা মাত্রা যদি আমরা গুণ করি, তাহলে তো দেখো তো এই অংশটা পাওয়া যায় কিনা। অর্থাৎ ক্ষেত্রফল A, সরণ মাত্রা dx, তাহলে আমরা এই অংশটি পাবো, অর্থাৎ আয়তনের পরিবর্তন। তার মানে এটাকে লেখা যায় P ইন্টু dV। dV হচ্ছে আয়তনের পরিবর্তন। এটি হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় কাজ বা কাজের রাশিমালা। এখানে চাপটা ধ্রুব, dV হচ্ছে আয়তনের পরিবর্তন। তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো, dW সমান P
পি ইন্টু V2 মাইনাস V1, এভাবেও লিখতে পারো, কারণ ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন, এখানে চূড়ান্ত আয়তন মাইনাস আদি আয়তন। এখন তোমাদেরকে আমরা দেখাবো সমষ্ণ প্রক্রিয়ায় কাজ। সমষ্ণ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, মানে অপরিবর্তিত থাকে, সেই প্রক্রিয়াকে বলে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ মানে সম তাপমাত্রা, যেটা অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ক্যাপিটাল টি ধ্রুব। ঠিক একইভাবে ধরো আমরা একটা সিলিন্ডার কল্পনা করেছি, তোমরা দেখেছো সমস্যা প্রক্রিয়ায় কাজ, তবে এক্ষেত্রে কিন্তু আমরা চাপটাকে ধ্রুব রাখবো না। আগে ছিল চাপ ধ্রুব, এবার তাপমাত্রা ধ্রুব থাকবে। দেখা যাক, আমরা জানি গ্যাসের আদর্শ যে সমীকরণ, PV = nRT, এটা আমরা জানি। তো এখান থেকে আমি পিটা বের করে নিচ্ছি, অর্থাৎ P = nRT ডিভাইডেড বাই V। এর আগে আমরা দেখিয়েছি সমচাপ প্রক্রিয়ায় কাজ, আবার DW = PdV। এখানে P এর মানটা বসিয়ে দেই, nRT এখন এটা হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তনের জন্য কাজ। কিন্তু আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি বা যোগজীকরণ করি, তাহলে আমি মোট কাজ পেয়ে যাব। তাহলে এই 1 নংকে আমরা সমাকলন করব। সমাকলন করা মানে হচ্ছে ম্যাথমেটিক্সের একটা পদ্ধতি বা প্রসেস, মানে সমষ্টি করা বা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বা সমাকলন দুই ধরনের, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। এটা নির্দিষ্ট, শুরুতে সিলিন্ডারের আয়তন ছিল V1 এবং শেষে আয়তন হয়েছে V2, অর্থাৎ V1 থেকে V2-র মধ্যে আমরা এই 1 নং সমীকরণকে সমাকলন করব। আর DW হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ, একে সমাকলন করলে মোট কাজ W পাওয়া যায়। তাহলে মোট কাজ W = nRT V2 dV। আমি আগেই বলেছি আমার সীমা হবে আদি সীমা V1, চূড়ান্ত সীমা হচ্ছে V2। V1 থেকে V2 এর মধ্যে আমি সমাকলন করব। এখানে বুঝতে হবে সমাকলনের মধ্যে কোন রাশিটি পরিবর্তনশীল। সবসময় এই ডি এর পরে তাকাতে হবে, দেখতে হবে কোন রাশিটি আছে। এখানে V আছে, তার মানে V পরিবর্তনশীল, আর বাকি সবাই ধ্রুব হিসাবে বিবেচিত হবে। তো সেই ক্ষেত্রে আমি বাকি রাশিগুলোকে বাইরে নিয়ে আসি। তাহলে W = nRT 1/V × dV। এখন 1/V এর ইন্টিগ্রেশনটা কি? দেখো আমি লিখেছি 1/x dx, এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। ln হচ্ছে লগ। লগ দুই ধরনের, একটা ই বেজ আর একটা হলো 10 বেজ, মানে ই ভিত্তিক আর 10 ভিত্তিক। তো ই ভিত্তিক লগকে সংক্ষেপে ln x লেখা যায়। তাহলে nRT আমরা লিখব ln v, আর লিমিট বসানোর জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। লিমিটটাকে আমরা রেখে দিলাম, বা সীমাটিকে, এটা নিম্ন সীমা, এটা ঊর্ধ্ব সীমা। এখন আমরা মান বসিয়ে দিব। ln অপারেটর v এর জায়গা বসবে V2, অর্থাৎ শেষ সীমা মাইনাস আদি সীমা, ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা। তোমরা জানো এখান থেকে আমি লগ কমন নিব। লগ কমন নিলে কি হয়? মাইনাসের জায়গা ভাগ হয়ে যায়।
V2 বা হলো V1, অর্থাৎ এটি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ। এখন n হচ্ছে মোল সংখ্যা, এগুলো তোমরা আগেই জানো। এখানে হচ্ছে মোল সংখ্যা n সমান সমান m/m, অর্থাৎ যে ভরটি দিবে সেই ভরটি ডিভাইডেড বাই আণবিক ভর, আর হচ্ছে মূলক ধ্রুবক জুল পার মোল পার কেলভিন, টি তো পরম স্কেলের তাপমাত্রা, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা, V1 আদি আয়তন, V2 চূড়ান্ত আয়তন। দেখো এই সমীকরণটাকে কিন্তু অন্যভাবেও একটু লেখা যেতে পারে, nRT ln P1/P2। এটা কিভাবে? তোমরা জানো যে সমষ্ণ প্রক্রিয়ায় P1 V1 সমান P2 হয়। সমষ্ণ প্রক্রিয়ায় P1 V1 সমান P2 V2। এখন আমরা পড়াবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় কোনো সিস্টেম থেকে তাপ বাইরেও যাবে না, বাইরে থেকে ভিতরেও সিস্টেমের ভিতরেও তাপ প্রবেশ করবে না, এই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ তাপের আদান প্রদান একেবারেই হবে না। আমরা যে পিস্টনযুক্ত সিলিন্ডারটি নিয়েছি, এটা কিন্তু চারপাশের যে দেয়ালগুলো ছিল সব তাপ কুপরিবাহী, পিস্টনটিও তাপ কুপরিবাহী, আমরা আগেই বলেছি। অর্থাৎ এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ভিতরের তাপ বাইরে, বাইরের তাপ ভিতরে প্রবেশ করবে না। ধরো এর ভিতরে যে আমরা 1 মোল গ্যাস নিলাম, এখন এই কাজের রাশিমালা বের করার জন্য আমাকে কিছু রাশি জানতে হবে। একটা হচ্ছে সিপি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তার মানে হচ্ছে সিপি কাকে বলে? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তবে শর্ত এখানে চাপ কিন্তু স্থির থাকতে হবে। অর্থাৎ কি দাঁড়াইলো? চাপ অপরিবর্তিত রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। পূর্ববর্তী কোনো লেকচার থেকে আমরা জেনেছি সিপি সমান সমান dQ/dt। ডিকিউ হচ্ছে শোষিত, কোনো সিস্টেম কর্তৃক শোষিত বা বর্জিত তাপ, আর ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হলো সিবি দ্বারা বোঝানো হয়। স্থির আয়তন বা আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি। তাহলে এক্ষেত্রে সিভি সমান সমান, এটাও আমরা পূর্ববর্তী একটা লেকচার থেকে পেয়েছি, ডিউ হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন আর ডিটি হলো তাপমাত্রার পরিবর্তন। এগুলো সাধারণত তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে নেওয়া হয়েছে, যেটা একদম প্রথম লেকচার, এই অধ্যায়ের প্রথম লেকচারে তোমরা পেয়েছো। এই সিপি এবং সিভির মধ্যে একটি সম্পর্ক আছে, যে সম্পর্ক তোমরা পূর্ববর্তী কোনো লেকচারে পেয়েছো। আমি সেখানে শুধু সম্পর্কটি দেখাবো। কি ছিল দেখি। সিপি ও সিভি এর মধ্যে সিপি মাইনাস সিভি সমান সমান ছিল আর, এবং সিপি বাই সিভি সমান সমান ছিল গামা। আর এর মান তোমরা আগে দেখেছো, এখানে আর সমান সমান হচ্ছে 8.3146 জুল পার মোল পার কেলভিন। 6 তুমি দিতেও পারো, নাও দিতে পারো। আর গামা হচ্ছে যে অনুপাত, সিপি সিভি এর জন্য অনুপাত। তবে গামার মান কিন্তু এক এক গ্যাসের জন্য এক এক রকম। আমি হালকা কিছু টাচ দিয়ে যাই। 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা সমান সমান আছে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে
গামা হচ্ছে 1.4 বা 1.41, আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা সমান সমান 1.33। আচ্ছা দেখো একটা জিনিস, এক পারমাণবিক গ্যাস কোনগুলো? নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাস N2O2 মানে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। বহু পারমাণবিক যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। আমরা একটু সংক্ষেপে গেলাম এখানে। এবার এই দুটি সম্পর্ক থেকে আমি একটা সম্পর্ক বের করে নিয়ে আসতে চাই। আমরা এই সমীকরণটিকে 1 নং দিলাম। এবার এখান থেকে আমরা সিপি বাই সিভি সমান সমান গামা, অতএব সিপি সমান সমান গামা ইন্টু সিভি। এই সিপি এর মান 1 নং আমি বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নং হতে গামা ইন্টু সিভি মাইনাস সিভি সমান সমান আর। সিভি কমন নিলে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি সিবি সমান সমান আর বাই গামা মাইনাস 1। আমরা এই সিবির মানটি কাজে লাগাবো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা বের করার ক্ষেত্রে। ধরো এই সিস্টেমে আমি ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করলাম, মানে আমি যদি বাইরে থেকে তাপ দেই তাহলে সে তাপ নিল, কিন্তু স্যার কিছুক্ষণ আগে বললেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না। হ্যাঁ, হবে না, আমরা এটা দেখাবো। কিন্তু আমরা ধরে নিচ্ছি ধরো ডিকিউ পরিমাণ তাপ শক্তি আমি সরবরাহ করলাম, তাহলে এই তাপের দুটি অংশ, একটা অংশ বিভক্ত হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের জন্য, আরেকটি অংশ বিভক্ত হবে কাজের জন্য। এই যে আমরা সমীকরণটি দেখছি বা বলছি, এটা তোমরা প্রথম লেকচারে পেয়েছো, যেটা সে ক্লসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দুজনে দিয়েছে, একটি বিজ্ঞানী জুল, আরেকটি হচ্ছিল ক্লসিয়াসের মতে। তাহলে ধরো ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করার ফলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলো ডিইউ, কাজের পরিমাণ হলো ডিডব্লিউ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পায় ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা তোমরা জানো। এখন শর্ত হচ্ছে, এই রুদ্ধতাপিকার কন্ডিশন হচ্ছে যে তাপের আদান প্রদান হওয়া যাবেই না, অর্থাৎ এই ডিকিউ হচ্ছে এটা কখনোই সম্ভব নয়, অর্থাৎ ডিকিউ দেওয়া যাবে না, মানে কোনো তাপের সঞ্চালন হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মানে হচ্ছে ডিকিউ সমান কত? 0। তাহলে সমীকরণটি কি দাঁড়াচ্ছে? অতএব 0 সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো ডিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হলো মাইনাস ডিইউ। দেখো তো আমরা সিবি সমান সমান ডিইউ ডিভাইড বাই ডিটি এটা দেখিয়েছে কিনা? হ্যাঁ, তো ডিইউ ইকুয়ালস টু লেখা যায় সিভি ইন্টু ডিটি। তাহলে আমরা যদি ডিইউর পরিবর্তে বসিয়ে দেই ডিটি। এবার দেখো আমরা যে সমীকরণটি নিয়ে আসছিলাম সিবি সমান সমান আর বাই গামা মাইনাস 1, আমরা বসিয়ে দিচ্ছি। এবার আমি এই সমীকরণটিকে আমরা সমাধান মানে ইন্টিগ্রেশন করব। এই সমীকরণ থেকে আমরা ইন্টিগ্রেশন করে দেখি কাজের রাশিমালা বের করব, কারণ এটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ, তাপমাত্রার পরিবর্তনও অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তো ইন্টিগ্রেশন করব, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। ধরো শুরুতে তুমি যে গ্যাস নিয়েছিলে বা আমি যে গ্যাস নিয়েছিলাম সেই গ্যাসের তাপমাত্রা ছিল T1। এখন এটার পরিবর্তিত অবস্থায় তাপমাত্রা হলো T2। তাহলে আদি অবস্থা T1, চূড়ান্ত অবস্থা T2। মানে আমরা তাপমাত্রা সাপেক্ষে করব ইন্টিগ্রেশন, কারণ আমি আগেই বলেছি ডি এর পরে যে টার্মটা থাকবে সে টার্মটা বা প্রতীকটি হবে আমাদের পরিবর্তনশীল রাশি। অর্থাৎ 2 নং সমীকরণকে আমরা টি এর সাপেক্ষে মানে তাপমাত্রার সাপেক্ষে সমাকলন করব। তাহলে 2 নংকে সমাকলন করে পাই
তাহলে ডিডব্লিউকে সমাকলন করলে হয় ডব্লিউ। মোট কাজ মাইনাস আমরা কিন্তু 1 মোল গ্যাস নিয়েছিলাম, এটা খেয়াল রাখতে হবে। আদি তাপমাত্রা T1, চূড়ান্ত তাপমাত্রা T2। তাহলে ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বা পরিবর্তিত রাশি, ভেরিয়েবল বলি আমরা যেটাকে। বাকি অংশটাকে আমরা বাইরে নিয়ে আসি। এখন ডিটির ইন্টিগ্রেশন কি? আমরা এই জায়গাগুলো খুব বেশি যাব না, এটা ম্যাথমেটিক্সে তোমরা শিখেছো। ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। তাহলে একইভাবে আমি বলতে পারি ডিটির ইন্টিগ্রেশন হচ্ছিল টি বা তাপমাত্রা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে ডিটির ইন্টিগ্রেশন টি, থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, করতে হবে, থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আদি সীমা T1 মানে নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা হলো T2। এবার আমরা মান বসিয়ে দিব। ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা, টি এর পরিবর্তে বসবে T2, সূত্রের মাইনাস, টি এর পরিবর্তে বসবে হলো T1। তাহলে এক্ষেত্রে কাজ ডব্লিউ সমান সমান হবে মাইনাস, আমি নিচে গামা মাইনাস 1 এর মধ্যে গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 1 মাইনাস গামা। তাহলে আর T2 মাইনাস T1 1 মাইনাস গামা। এটা হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। আমি যদি n মোল গ্যাসের ক্ষেত্রে নিই, তাহলে মোট কাজ হবে W সমান সমান হবে n দিয়ে গুণ, তাহলে nRT2 মাইনাস T1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এখন এই সমীকরণটাকে তুমি ইচ্ছা করলে চাপ এবং আয়তনের মাধ্যমে তুমি দেখাতে পারো। কিভাবে? তোমরা জানো PV সমান সমান হলো nRT। তাহলে তুমি যদি আদি অবস্থায় চিন্তা করো, তাহলে তোমার এখানে চেঞ্জ কি হবে? এই চাপ তাপমাত্রার সাথে তাপ অর্থাৎ আয়তন পরিবর্তিত হবে, কিন্তু n এবং r দৈর্ঘ্য, এটা আদি অবস্থায়। চূড়ান্ত অবস্থায় চিন্তা করলে কি হবে? nRT2। তার মানে হচ্ছে nRT1 এর পরিবর্তে তুমি লিখতে পারবা P1V1, nRT2 এর পরিবর্তে লিখতে পারবা P2V2। তাহলে যদি আমি আর একটু দেখাই, nRT2 মাইনাস nRT1 1 মাইনাস গামা। তাহলে তুমি এটাকে লিখতে পারো W সমান সমান P2V2 মাইনাস P1V1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সমীকরণটিকে এভাবেও লেখা যেতে পারে। তাহলে আজ আমরা 3টি কাজ দেখালাম: সমচাপ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।